সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আয়লান কুর্দি হয়ে কি প্রত্যাবর্তন করলেন জোহরান মামদানি? এদিকে নজিরবিহীন খরা, মাত্র 2 সপ্তাহ চলার মতো পানি আছে তেহরানের 1 কোটি মানুষের। অপরদিকে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ এবং সবশেষে থাকছে অবতরণের সময় ভেঙে যায় হেলিকপ্টার, বেঁচে নেই কেউ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। আয়লান কুর্দি হয়ে কি প্রত্যাবর্তন করলেন জোহরান মামদানি? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ইতিহাস গড়ে জিতেছেন ডেমোক্র্যাট সমাজতান্ত্রিক প্রার্থী জোহরান মামদানি। ডিজিটাল দুনিয়ার স্রোতে এ খবর এখন অতীত। কিন্তু নিউ ইয়র্কের বাসিন্দা নাও হলেও মামদানির এই জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বিশ্বের নানা প্রান্তের মানুষ। কারও বিজয় যে নিজের জয়ে অনুভব করা যায়, এমন মধুর অনুভূতির মতোই। নিউ ইয়র্ক শহর প্রায় 1210 বর্গ কিলোমিটারের, কিন্তু ভৌগোলিক সীমারেখা পেরিয়ে এই নির্বাচন আশা অটুট রাখার বার্তা ছড়িয়ে দিয়েছে গোটা বিশ্বের কাছে। এই নির্বাচন কেবল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কের মেয়রই বাছাই করেনি, দিয়েছে কেড়ে নেওয়া মর্যাদা ফেরত পাওয়ার লড়াই। অভিবাসী থেকে যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহরের মেয়র। সিরিয়ার সেই ছোট্ট শিশু আয়লান কুর্দির কথা মনে আছে? গৃহযুদ্ধ কবলিত সিরিয়া থেকে স্ত্রী ও 2 সন্তান নিয়ে তুরস্কে আশ্রয় নিয়েছিলেন আবদুল্লাহ কুর্দি। উন্নত জীবনের আশায় সেখান থেকে গ্রিসে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয় আবদুল্লার পরিবার। নৌকা ডুবে গেলে তার হাত ফসকে সাগরের ঢেউয়ে তলিয়ে যায় 2 ছেলে, 3 বছর বয়সী আয়লান আর 5 বছর বয়সী গালিব। ভূমধ্যসাগর কেড়ে নেয় তাদের মা রেহানাকেও। জোহরান মামদানি এমন এক সময় নিউ ইয়র্কের নির্বাচনে জয় পেলেন যখন অভিবাসী প্রত্যাশীদের ঘোর দুঃসময় চলছে। যুদ্ধ, সহিংসতা ও নিপীড়নের কারণে বিশ্বের কোটি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুতের শিকার। মানব পাচারে নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। ভূমধ্যসাগরে সলিল সমাধি হচ্ছে অজানা সহস্র মানব সন্তানের। অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে গোটা ইউরোপে এখন উগ্র দক্ষিণপন্থী পার্টিগুলোর উত্থান ঘটছে। বহুত্ববাদী গণতান্ত্রিক দলগুলো এখন চ্যালেঞ্জের মুখে। জার্মানি সহ ইউরোপের অনেক দেশ এ পরিস্থিতির মুখোমুখি। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের চিরচেনা গণতান্ত্রিক মূল্যবোধে কুঠারাঘাত করেছেন। জানুয়ারিতে হোয়াইট হাউসে আসীন হওয়ার পর থেকে সামরিক বিমানে অভিবাসীদের হাতকড়া পরিয়ে বিতরণ করেছেন, যে প্রক্রিয়া এখনও চলমান। অভিবাসী সহনশীল যুক্তরাষ্ট্রের এমন রূপ আধুনিক ইতিহাসে অতি আশ্চর্য ঘটনা। ইউরোপের গণতন্ত্রের নেতারা ট্রাম্পের বৈষম্যমূলক নীতির কাছে মাথা নত করে চলেছেন। তুরস্কের সমুদ্র সৈকতে ছোট্ট নিথর দেহ নিয়ে পড়ে থাকা সেই আয়লান কুর্দি যেন প্রত্যাবর্তন করলেন জোহরান মামদানি হয়ে। যখন অভিবাসী ঠেকাও স্লোগানে গোটা ইউরোপ এবং যুক্তরাষ্ট্র দুলছে, তখন জোহরান মামদানির বিজয়ে নতুন মেরুকরণ তৈরি হল। যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি পোস্ট ডক্টরাল ফেলো আসিফ বিন আলীর কাছে মামদানির জয় অস্তিত্বের বার্তা তুলে ধরেছে। যুগান্তরকে তিনি বলেছেন, একদিকে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে হাঙ্গেরির ভিক্টর অরবান। জোহরান মামদানির এই জয় জার্মানি, ইউরোপ সহ পশ্চিমা বিশ্বের বারবারন্তি অতি ডানপন্থীদের বিপক্ষে একটা বার্তা। এটি এমন, তোমাদের অস্তিত্বের সঙ্গে আমাদেরও অস্তিত্ব আছে। তরুণ এই রাজনৈতিক বিশ্লেষক ও গবেষকের মতে এই নির্বাচনে চোখ রাখছিলেন নিউ ইয়র্কের বাইরের অন্য শহর ও রাজ্যের বাসিন্দারাও। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত যা পরিস্থিতি, তাতে বাস্তবতার ফারাক দেখেছেন তারা। ফোর্বসের মধ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ২৬ জন ধনকুবের এবং ধনী পরিবার সম্মিলিতভাবে জোহরান মামদানির প্রতিদ্বন্দ্বীর নির্বাচনী প্রচারের জন্য ব্যয়ের জন্য বিপুল টাকা বিনিয়োগ করেছিলেন। এই ধনকুবেররা ভেবেছিলেন অভিবাসী জোহরান নিউ ইয়র্কের অস্তিত্বের হুমকি। এরপরেও বিজয় থেকে দূরে রাখা যায়নি জোহরানকে। বিজয় বক্তৃতায় মার্কিন সোশ্যালিস্ট ইউজিন ভি ডেভসের উক্তি টেনে মামদানি বলেছেন, আমি মানবতার জন্য আরও ভালো দিনের সূচনা দেখতে পাচ্ছি। একদিকে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে হাঙ্গেরির ভিক্টর অরবান।
জোহরান মামদানির এই জয় জার্মানি, ইউরোপ সহ পশ্চিমা বিশ্বের বারবারন্তি অতি ডানপন্থীদের বিপক্ষে একটা বার্তা। এটি এমন, তোমাদের অস্তিত্বের সঙ্গে আমাদেরও অস্তিত্ব আছে। জোহরান মামদানির এই জয় জার্মানি, ইউরোপ সহ পশ্চিমা বিশ্বের বারবারন্তি অতি ডানপন্থীদের বিপক্ষে একটা বার্তা। এটি এমন, তোমাদের অস্তিত্বের সঙ্গে আমাদেরও অস্তিত্ব আছে। আসিফ বিন আলীর এই জোহরান মামদানির ইতিহাস আরও একবার মনে করিয়ে দেয়, বিজয়কে যতই সংকুচিত করা হোক, গলিবিক্রমের সময় লড়াই জারি রাখা চূড়ান্ত দৃঢ়তা এই জোরধর। অভিবাসী শহর হিসেবে নিউ ইয়র্কের পরিচিতি তুলে ধরে মামদানি বলেছেন, নিউ ইয়র্ক একটি অভিবাসী নির্ভর শহর থাকবে। এটি অভিবাসী দ্বারা নির্মিত, চালিত এবং আজ থেকে এটি অভিবাসীদের নেতৃত্বে পরিচালিত হবে। তাই শুনুন প্রেসিডেন্ট ট্রাম্প, আমাদের কারো কাছে পৌঁছাতে চাইলে আপনাকে সবার মধ্যে দিয়ে যেতে হবে। প্রতিদ্বন্দ্বী কুমোর পক্ষে তহবিল সংগ্রহকারী ফর আওয়ার সিটি নামে প্ল্যাটফর্মের একটি বিজ্ঞাপনে বিধ্বস্ত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে হাস্যোজ্জ্বল মামদানির ছবি ব্যবহার করেছিল। এই রাজনৈতিক বিজ্ঞাপনগুলোর ভাষা ছিল মূলত মামদানিকে বিতর্কিত করা। ট্রাম্প থেকে কুমো উভয়ই জোহরান মামদানির নাম সচেতনভাবে বিকৃত করেছেন। আর বিজয়ের পর ট্রাম্পকে লক্ষ্য করে জোহরান বলেছেন, টার্ন দ্য ভলিউম আপ। বার্তাটি এমন, আমরা গণতন্ত্রের কথা বলবো, বৈচিত্র্যের কথা বলবো, আপনি আরও আওয়াজ বাড়িয়ে শুনুন, আমাদের থামানো যাবে না। দিল্লির গুরু গোবিন্দ সিং ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক ও দিল্লির অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ওয়্যারের সাংবাদিক ঐন্দ্রিলা দাশগুপ্ত যুগান্তরকে বলেন, জোহরানের এই জয়ে নত হওয়ার বিরুদ্ধে লড়াই জারি রাখার দৃঢ়তা। যেমনটা তিনি বলেছেন, জোহরান মামদানির জয় খুব স্পষ্ট করে বলে যায়, গণতন্ত্রকে ভয় দেখিয়ে, দমিয়ে বা অভিবাসী বিরোধী ঘৃণা ছড়িয়ে নিস্তেজ করা যায় না। যখন ট্রাম্পের সিদ্ধান্তগুলো আতঙ্ককে অস্ত্র বানায়, হাতকড়া পরিয়ে মানুষকে তাড়ানো, বিশ্ববিদ্যালয়ে মতপ্রকাশের অধিকার দমন, তখন মামদানির এই জয় পাল্টা বলে, ক্ষমতা এখনও সেই মানুষের যারা চুপ করিয়ে দেওয়া মানে নত মনে করে না। ঐন্দ্রিলা দাশগুপ্ত বলছিলেন, এটা শুধু নির্বাচন জয় নয়, এটা গণতন্ত্রের স্মৃতিমুক্তির ফিরে আসা। স্মরণ করিয়ে দেওয়া প্রতিনিধিত্ব আসে রাস্তাঘাট থেকে, পাড়া মহল্লা থেকে, সেই সব মানুষের কণ্ঠ থেকে যাদের বলা হয়েছিল তোমরা গুরুত্বপূর্ণ নয়। এটাই সেই পুরনো কিন্তু অমর নীতি, জনতার জন্য জনতার দ্বারা জনতার নীতি। তার ভাষায় মামদানি প্রমাণ করলেন, ভয় আর ঘৃণার রাজনীতি জোরে চিৎকার করতে পারে, কিন্তু মানুষের ঐক্য তার চেয়েও জোরে কথা বলে। আক্রান্ত যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো জবাব দিল নিউ ইয়র্কের ভোট। গাজা যুদ্ধে ইসরায়েলি নিষ্ঠুরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলো এখন ট্রাম্পের চক্ষুশূল। দশকের দশক ধরে এই বিশ্ববিদ্যালয়গুলো জাতি, ধর্ম, গোত্র, বর্ণের ঊর্ধ্বে ওঠে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে এক সেতু তৈরি করে এসেছে, আর সেখানে হাত দিয়েছেন ট্রাম্প। প্রগতিশীল মতদর্শন নির্মূল করতে তহবিল ছাঁচাই করার মতো এমন ঘটনা যুক্তরাষ্ট্রের সর্বজনীন মূল্যবোধের বিরুদ্ধে। ফিলিস্তিনি পক্ষে প্রতিবাদে সামিল হয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কলেজ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে পুলিশি নির্যাতন, গ্রেফতার, ভিসা বাতিলের মতো নজির দেখেছে। ট্রাম্পের সমস্ত পদক্ষেপ একাডেমিক স্বাধীনতার উপর স্বৈরাচারী আক্রমণ ছাড়া আর কিছু নয়। এই পরিস্থিতিতে ট্রাম্পকে কিভাবে মোকাবেলা করা হবে তা নিয়ে ডেমোক্রেট শিবিরের কোনো কার্যকরী লড়াই এখনও চোখে পড়েনি। আর সেখানে ধ্রুব তারা হয়ে এলেন জোহরান মামদানি। যেখানে ফিলিস্তিনি পক্ষে বিক্ষোভে অংশ নেবার জন্য মাহমুদ খালিলের মতো শিক্ষার্থীকে বিতরণ করা হচ্ছিল, আর সেই দেশের অভিজাত শহর নির্বাচনের আগে জোহরান মামদানি ঘোষণা দিলেন, তিনি নির্বাচিত হলে যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেফতার করার নির্দেশ দেবেন। সরাসরি গণহত্যা সম্প্রচার দেখেও এমন ঘোষণা ইউরোপের কোনো নেতার কাছ থেকে আসেনি। অন্যদিকে নেতানিয়াহুকে গ্রেফতার করার ঘোষণা দিয়েছেন ৩৪ বছরের অখ্যাত এক তরুণ অভিবাসী, আর তিনি এখন আমেরিকার বৃহত্তম শহরের মেয়র। বিশ্বজুড়ে গবেষণা, জ্ঞান বিতরণ ও উৎপাদনে জড়িত এবং আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীরা জোহরান মামদানির জয়ে নিজেদের জয় খুঁজে পেয়েছেন। জোহরান মামদানির জয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তর শাসন ব্যবস্থার হয়তো পরিবর্তন হবে না, তবে 11 মাসের মাথায় ট্রাম্পের বিরোধী ভানী একজন প্রার্থী দেশের বৃহত্তম শহর নির্বাচন হয়েছেন, এই বার্তা বলে দিচ্ছে ট্রাম্পের নীতির সঙ্গে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভাবনায় বৃহৎ ফারাক। নিউ ইয়র্কের বাসিন্দা না হয়েও প্রচারে ছিলেন তারা। মেয়র নির্বাচনের দৌড়ে জোহরান মামদানির প্রচারণা মোটেও সহজ ছিল না। তাকে বলা হয়েছে সন্ত্রাসবাদে সহানুভূতিশীল ও হামাস সমর্থক। কথার যুদ্ধে জড়িয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প। অতি ডানপন্থীদের কাছে ট্রাম্পবাদ এখন বড় রাজনৈতিক হাতিয়ার, কিন্তু সারা বিশ্বের মানুষ এই ট্রাম্পবাদকে উপেক্ষা করেছেন। ইনস্টাগ্রামে জোহরানের ছবি ও ভিডিও পোস্ট ও রিপোস্ট করেছেন এমন বহু মানুষ, যাদের কেউই নিউ ইয়র্কের ভোটার নয়।
এইসব মানুষ জোহরানকে প্রগতির প্রতীক হিসেবেই বেছে নিয়েছেন। বর্বরতার বিরুদ্ধে টিকে থাকার লড়াইয়ে জোহরানকে তারা নিজের সহযাত্রী ভেবেছেন। না হলে ভৌগোলিক সীমারেখা পেরিয়ে হাজার হাজার মানুষের এমন সমর্থন সাম্প্রতিক অতীতে আর কেউ পেয়েছে কিনা তা নিয়ে বিতর্ক থাকতে পারে। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ওয়াশিংটনের বেশিরভাগ পদক্ষেপকে মতপ্রকাশের স্বাধীনতায় আঘাত হিসেবে দেখে এসেছে প্রগতিশীল সমাজ। যে যুক্তরাষ্ট্র বৈচিত্র্যের প্রতি প্রতিশ্রুতি দেখিয়েছে বিশ্বজুড়ে, দেশটির ক্ষমতাবান প্রেসিডেন্ট এখন ইসরায়েলকে এমন সব প্রাণঘাতী অস্ত্র দিচ্ছেন যা তিনি নিজেও কখনো শোনেননি। আবার সেটা বললেন বেশ দম্ভের সঙ্গে। বিশ্বের বিবেকবান মানুষের কাছে জোহরান মামদানি হয়ে উঠেছেন তাদের জন্য লড়াইকারী হিসেবে। তাদের পক্ষে নিউ ইয়র্কে গিয়ে সংহতি জানানোর সুযোগ হয়তো ছিল না, কিন্তু তারা সামাজিক মাধ্যমে বিরাম প্রচার চালিয়েছেন মামদানির পক্ষে। জোহরান যখন তার ভোটের প্রচার শুরু করেছেন তখন কেবলমাত্র তার পক্ষে মাত্র 1% ছিল। আর এমন সময় রিপাবলিকান এস্টাবলিশমেন্টের বিপক্ষে সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়ী হলেন মামদানি। শুধু তাই নয়, দীর্ঘদিন ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতৃত্ব যেভাবে নির্বাচনী প্রচার চালিয়েছেন, জোহরান ছিলেন তার চেয়ে বহুগুণ ব্যতিক্রম। এক বার্নি স্যান্ডার্স সেনা অনেক ডেমোক্রেটই মামদানির রাজনৈতিক দর্শক বুঝে উঠতে পারেননি। জোহরান ভিন্ন ভিন্ন মতদর্শে বিশ্বাসী মানুষকে অনেকটাই এক ছাতার নিচে আনতে পেরেছিলেন। অন্যদিকে অ্যান্ড্রু কুমো বেছে নিয়েছিলেন বিদ্বেষ। নেট দুনিয়ার কল্যাণে মানুষ সহজে অন্য মানুষের জীবন দর্শন ধরতে পারেন, আর সেখানে মানুষের মন জয় করেছেন জোহরান। ট্রাম্পের আমেরিকা মহান করার যে রাজনৈতিক স্লোগান, তা গৌরবের মনে হলেও প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাকালীন মূল্যবোধের সঙ্গে অসামঞ্জস্য। বিপরীতে এই প্রজন্মের থেকে বহুদূরে অবস্থান করছেন অ্যান্ড্রু কুমো। জোহরান মামদানি কেবল নিউ ইয়র্কের মেয়র নন, তিনি এই প্রজন্মের মেয়র, এই সময়ের মেয়র। সময় সবসময় প্রসঙ্গ নিয়ে চলে। জোহরান শুধু নিউ ইয়র্ককে নয়, তিনি সময়কে জয়ী করেছেন। আসিফ বিন আলী বলেন, নিউ ইয়র্কের বাইরেও জোহরান মামদানি প্রভাব তৈরি করতে পারার মূল কারণ তিনি সবাইকে ধারণ করতে পেরেছেন। গণতন্ত্র, মানবাধিকার, এসব মূল্যবোধ সবার জন্য গুরুত্বপূর্ণ অধিকার। এটা কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে সীমাবদ্ধ নয়। সামাজিক মাধ্যমে মামদানির পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরির পেছনে বড় বিষয় ছিল তিনি সব অধিকারের পক্ষে কণ্ঠস্বর ছিলেন। একজন মধুরান মুসলমানের কাছে তিনি যেমন গ্রহণযোগ্য, তেমনি ইসলামী অনুশাসনে কঠোর ব্যক্তির কাছেও তিনি পছন্দের, কারণ তার কাছে মামদানির পরিচয় মুসলিম ছিল। যোগ করেন আসিফ। এর আগে নির্বাচনে যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি পোস্ট ডক্টরাল ফেলো আসিফ বিন আলী বলেছেন, হাঙ্গেরির ভিক্টর অরবান সময়কালের মধ্যেই নির্বাচনে জনসমর্থন আদায় করেছেন। অন্যদিকে ঐন্দ্রিলা দাশগুপ্ত বলেন, অন্যদিকে পৃথিবীর এদিকে নজিরবিহীন খরা, মাত্র 2 সপ্তাহ চলার মতো পানি আছে তেহরানের 1 কোটি মানুষের। ইরানের রাজধানী তেহরানের প্রধান খাবার পানির উৎস 2 সপ্তাহের মধ্যে শুকিয়ে যেতে পারে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম। শহরটির পানি সরবরাহকারী সংস্থার পরিচালক বেহজাত পারসা বলেছেন, শহরের প্রধান জলাধার আমির কাবির বাঁধে বর্তমানে মাত্র 14 মিলিয়ন বা 1,40,00,000 ঘনমিটার পানি রয়েছে। 1 বছর আগে সেখানে 86 মিলিয়ন ঘনমিটার পানি ছিল। তিনি সতর্ক করে বলেন, বর্তমান স্তরে এটি মাত্র 2 সপ্তাহ তেহরানকে পানি সরবরাহ করতে পারবে। তেহরান প্রদেশ দীর্ঘমেয়াদী খরার কবলে পড়েছে, যা অঞ্চলটিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর পানি সংকটের মুখে ফেলেছে। অক্টোবর মাসে এক স্থানীয় কর্মকর্তা বলেন, বৃষ্টিপাতের পরিমাণ গত 1 সপ্তাহের মধ্যে প্রায় নজিরবিহীন। ইরানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 10 দিনেও সেখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তেহরানে দৈনন্দিন জীবনে এরই মধ্যে খরার প্রভাব পড়তে শুরু করেছে। এক নারী বলেন, আমি টয়লেট ও অন্যান্য প্রয়োজনে ব্যবহারের জন্য পানির ট্যাঙ্কার কিনতে যাচ্ছি। তেহরানের প্রধান জলাধার লাতিয়ান বাঁধে এখন ধারণ ক্ষমতার 10%-এরও কম পানি রয়েছে। কারাজ বাঁধেরও অবস্থা একই ধরনের শোচনীয়। বাঁধটির ব্যবস্থাপক মোহাম্মদ আলী মুয়াল্লেম বলেন, গত বছরের তুলনায় এবার বৃষ্টিপাত 92% কমেছে। বর্তমানে রিজার্ভারে মাত্র 8% পানি রয়েছে। এর বেশিরভাগই ডেড ওয়াটার, অর্থাৎ ব্যবহার অনুপযোগী। ইরানের জ্বালানি মন্ত্রী আব্বাস আলী আবাদি বলেছেন, কিছু রাতে হয়তো পানির প্রবাহ শূন্যে নামিয়ে আনতে হবে। অতিরিক্ত পানি ব্যবহারকারীদের জরিমানারও পরিকল্পনা করছে সরকার। তিনি আরও জানান, তেহরানের শতবর্ষ পুরনো পাইপলাইন ও অবকাঠামো থেকে পানি লিকেজ এবং সাম্প্রতিক ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত অংশগুলো সংকটকে আরও গভীর করেছে। ইরান জুড়ে পানি সংকট এবং ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট জনমনে ক্রমবর্ধমান ক্ষোভ সৃষ্টি করেছে। রাজধানীর বহুতল অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে খুজেস্তান এবং সিস্তান বালুচিস্তানের গ্রাম পর্যন্ত জীবনযাত্রা এমনভাবে ব্যাহত হচ্ছে যাকে অনেকেই বলছেন অসহনীয়। টানা 5 বছর শুষ্কতা এবং রেকর্ড তাপের পর তেহরান পৌরসভার কলগুলো শুকিয়ে যাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বাসিন্দাদের পানির ব্যবহার কমপক্ষে 20% কমানোর আহ্বান জানিয়েছেন।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী জুলাই মাসে চাহিদা গত বছরের তুলনায় 13% কমেছে। তবে কর্তৃপক্ষ বলছে যে সেপ্টেম্বর এবং অক্টোবর জুড়ে সরবরাহ সচল রাখতে আরও 12% হ্রাস প্রয়োজন। তেহরান এবং অন্যান্য শহরে সরকারি ভবনগুলো জ্বালানি সাশ্রয়ের জন্য নিয়মিত বন্ধ থাকে, যার ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো অর্থনৈতিক ক্ষতির অভিযোগ করে। অপরদিকে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে শত্রুকে সহায়তার আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে দেশটির প্রসিকিউটর অফিস। এই বছরের জানুয়ারিতে তাকে প্রেসিডেন্ট থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহারের কারণ দেখিয়ে গ্রেফতার করে কোরিয়া। ইউন বর্তমানে বিদ্রোহ ও সামরিক অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলায় বিচারাধীন। তার বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ ছাড়াও আরও কয়েকটি ঘোরতর অভিযোগ তুলেছে দক্ষিণ কোরিয়া। তিনি উত্তর কোরিয়াকে যুদ্ধের জন্য উস্কে দিয়ে দেশের সামরিক আইন জারি করার চেষ্টা করেছিলেন। খবর ওয়াশিংটন পোস্ট। দেশটির প্রসিকিউটররা অভিযোগে বলেছেন, ইউন এবং তার সহযোগীরা একটি পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্র করেছিলেন যাতে জরুরি সামরিক আইন ঘোষণা করা যেতে পারে। এর ফলে দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যে সশস্ত্র সংঘর্ষের আশঙ্কা বেড়েছিল এবং দেশের মিলিটারি স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছিল। অভিযোগে সূত্রপাত হয় গত বছরের ডিসেম্বরে ইউনের কর্মকাণ্ড নিয়ে বিশেষ তদন্তের পর। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর পার্ক জি ইয়ং জানান, ইউন এবং তার সহযোগীরা একটি পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্র করেছিলেন যাতে জরুরি সামরিক আইন ঘোষণা করা যেতে পারে। এর ফলে দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যে সশস্ত্র সংঘর্ষের আশঙ্কা বেড়েছিল এবং দেশের মিলিটারি স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তদন্তে প্রমাণ হিসেবে একটা মেমো পাওয়া গেছে। ইউনের সাবেক কাউন্টার ইন্টেলিজেন্স কমান্ডার গত বছরের অক্টোবরে লিখেছিলেন এটি। সেখানে পিয়ংইয়ং বা ওনসানের মতো স্থানে ড্রোন পাঠিয়ে উত্তর কোরিয়ার প্রতিক্রিয়া উস্কে দেওয়ার সুপারিশ করা হয়েছিল। ইউনের এই পদক্ষেপের ফলে গত ডিসেম্বরে দক্ষিণ কোরিয়াতে বড় ধরনের রাজনৈতিক সংকট দেখা দেয়। তিনি সংসদে সশস্ত্র সেনা মোতায়েন করতে চেয়েছিলেন। তিনি চাইছেন যে সংসদ সদস্যরা তার সামরিক আইন ঘোষণাকে বাতিল করতে না পারেন। তবে তার এই সামরিক আইন আনার প্রচেষ্টা ব্যর্থ হয়। জানুয়ারিতে তিনি গ্রেফতার হন। এরপর এপ্রিল মাসে ইউনকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের পদ থেকে পদচ্যুত করা হয় এবং জুনে ভোটের মাধ্যমে কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে লি জেমিয়ং নির্বাচিত হন। উত্তর কোরিয়া গত বছর দাবি করেছিল যে দক্ষিণ কোরিয়ার ড্রোনগুলো পিয়ংইয়ং শহরের ওপর প্রোপাগ্যান্ডা পত্র ফেলেছিল, যদিও সিওলের সেনাবাহিনী এই তথ্যে সত্যতা নিশ্চিত করেনি। দুই দেশের মধ্যে উত্তেজনা এখনও প্রবল, কারণ 1950 থেকে 53 সালের কোরিয়া যুদ্ধ শান্তি চুক্তি নয়, বরং অস্ত্রবিরতিতে থেমেছিল। অবশেষে অবতরণের সময় ভেঙে যায় হেলিকপ্টার, বেঁচে নেই কেউ। রাশিয়ার দক্ষিণ দাগেস্তানে একটা সামরিক হেলিকপ্টার অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত 4 জন নিহত হয়েছেন। শুক্রবারের ওই ঘটনায় আরও 2 জন আহত হয়েছেন। জানা গেছে, হেলিকপ্টারে থাকা ব্যক্তিরা রাশিয়ান সামরিক কারখানায় কাজ করতেন। হেলিকপ্টারটির বিধ্বস্ত হওয়ার ঘটনা ক্যামেরায় ধরা পড়ে। ভিডিওতে দেখা যায় KA-216 হেলিকপ্টারটি কাস্পিয়ান সাগরের পাশে এক সৈকতে অবতরণের চেষ্টা চালান। এই সময় এর লেজ মাটিতে আঘাত করে, ফলে লেজের রোটারটি ভেঙে যায়। এই সময় পাইলট হেলিকপ্টারটিকে আবার উঁচুতে উঠতে চেষ্টা করেন, তবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে, হেলিকপ্টারটি নিয়ন্ত্রণহীনভাবে ঘুরতে ঘুরতে আচিসু গ্রাম সংলগ্ন এক রাশিয়াল বাড়ির ওপর ভেঙে পড়ে। এতে বিমানে থাকা 4 জনই মারা যান এবং ভবনে 2 জন আহত হন। স্থানীয় গণমাধ্যমের জানানো অনুযায়ী নিহতদের মধ্যে ছিলেন আচালো মাগোমেদভ, যিনি কিজলিয়ার ইলেকট্রোমেকানিক্যাল প্লান্টের নির্মাণ ও পরিবহন সহায়তা বিষয়ক মহাপরিচালক। বাকি 3 জনও সামরিক কারখানায় কাজ করতেন। তারা মূলত রুশ সামরিক বাহিনীতে ব্যবহৃত বিমান যন্ত্রাংশ তৈরি করতেন।